দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। অনুষ্ঠানটি সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি প্রতিমা রানী। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেইন ল্যান্ড অ্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া। অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা 99.2 FM। দর্শক শ্রোতা, সাতক্ষীরার সর্বদক্ষিণে শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে এখনও টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। প্রায় 200 বছর ধরে এই এলাকায় তাদের বসবাস। তাদের আছে নিজস্ব ধর্ম, ভাষা ও উৎসব সংস্কৃতি। আমাদের চারপাশে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে মুন্ডা আদিবাসী অন্যতম। মুন্ডারা স্বাস্থ্যগত দিক থেকেও অনেক পিছিয়ে রয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা খুবই নাজুক। পুষ্টিহীনতার কারণে মুন্ডা নারী ও শিশুরা শারীরিকভাবে দুর্বল ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়। বিশেষ করে গর্ভবতী নারীরা এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্য অনেক নাজুক অবস্থায় থাকে। দর্শক শ্রোতা, প্রথমেই থাকছে আপনাদের জন্য একটা স্বাস্থ্য বিষয়ের প্রতিবেদন। স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য সকল সুখের মূল। তাই স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমাদের উচিত সকলকে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা স্বাস্থ্য বিষয়ে এখনো পিছিয়ে রয়েছে। ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত তারা। সামাজিক এমন নানা বৈষম্য ও বঞ্চনার শিকার মুন্ডা আদিবাসীরা। এখন সমাজের মূলধারায় উঠে আসার চেষ্টা করছে তারা। ভোট দিচ্ছে, লেখাপড়া শিখছে, যোগ্যতা অনুযায়ী চাকরিও করছে, তবুও সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। আদিবাসী মুন্ডা নারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ কম। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে মোটেও সচেতন ছিলেন না তারা। সেই এখনো অনেকেই প্রাচীন ধ্যান ধারণা পোষণ করলেও সাম্প্রতিককালে মুন্ডা নারী পুরুষরা জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে অনেকটাই সচেতন হয়ে উঠেছে। জানা যায় 200 বছর আগে ভারতের রাঁচি সহ বিভিন্ন স্থান থেকে আসা আদিবাসী মুন্ডারা সুন্দরবনের জঙ্গল কেটে বসতি স্থাপন করে। তখন থেকেই সুন্দরবন কেন্দ্রিক হয়ে ওঠে মুন্ডাদের জীবন জীবিকা। এসব জমি তারা আদিকাল থেকে নিজেদের হিসেবে দখল করলেও এখন পর্যন্ত এই জমিতে তাদের দালিলিক সত্ত্ব নেই। ফলে তারা এসব জমি কারো কাছে বিক্রি করতে পারে না, কেউ কিনতেও পারে না। স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালো করে না জানার ফলে তারা নানান রকম অসুখ বিসুখে ভুগে থাকে। অনেক সময় গর্ভবতী মায়েরা ঠিক মতো চিকিৎসা সেবা নিতে পারে না। আপনারা যে এই স্বাস্থ্য সেবাটা, এটা আসলে কোথা থেকে পান? এটা আমাদের বাড়ির পাশে আছে, কিন্তু আমরা গেলে সময় মতো সেখানে ওই যেসব ওষুধপত্র নিয়ে যায় সেসব ওষুধপত্রগুলো আমাদের ঠিক মতো দেয় না। যেমন আমাদের তো ক্যালসিয়াম আর আয়রন বড়ি, এটা তো আমাদের জরুরি দরকার। এইসবগুলো আনতে গেলে আমাদের দেয় না, বলে যে অমুক জন্যেছে তমুক জন্যেছে, এইভাবে করে আমাদের কাটিয়ে দেয়। আর বিশেষ করে আমরা তো সব এই কথা বললে আমরা সব সময় যাই না। যখন গর্ভবতী থাকি সেই সময় আমরা ওইখানে যাই, গেলে ওই 1 মাসের দেবে ওইটা খাওয়ার পরে তো আমরা যখন আবার যাই তখন ওইগুলো আর আমাদের দেয় না। তখন আমরা বাধ্যতামূলকে বাজার থেকে আমরা কিনে খাই। তো আপনি স্বাস্থ্যসেবা কোথা থেকে গ্রহণ করেন, কোথা থেকে নেন? ইউনিয়ন পরিষদ থেকে। তাই এখন তো বর্তমানে ওরা দেয় না, গেল না দেওয়ার ফলে আমাদের বাজার থেকে কিনে আনতে হয় ওষুধগুলো। তো আপনাদের পাশে কোনো কমিউনিটি ক্লিনিক নেই? আছে, ইউনিয়ন পরিষদে বসে এইখানে। তো ওইখান থেকে কোনো সুযোগ সুবিধা পান না, সেবা পান না? না, গেলে হয় ডাক্তার থাকবে না, না হয় তো ওষুধ থাকবে না, এরকমই হয়। তারপরে এটা অন্য কাউকে জানিয়েছেন কিনা? না। তো আপনি স্বাস্থ্যসেবা কোথা থেকে গ্রহণ করেন, কোথা থেকে নেন? ইউনিয়ন পরিষদ থেকে। তাই এখন তো বর্তমানে ওরা দেয় না, গেল না দেওয়ার ফলে আমাদের বাজার থেকে কিনে আনতে হয় ওষুধগুলো। তো আপনাদের পাশে কোনো কমিউনিটি ক্লিনিক নেই? আছে, ইউনিয়ন পরিষদে বসে এইখানে। তো ওইখান থেকে কোনো সুযোগ সুবিধা পান না, সেবা পান না? না, গেলে হয় ডাক্তার থাকবে না, না হয় তো ওষুধ থাকবে না, এরকমই হয়। তারপরে এটা অন্য কাউকে জানিয়েছেন কিনা? না।
শ্যামনগরের মুন্ডা বসতিতে রয়েছে খাবার পানির সংকট। লবণাক্ত এলাকা হওয়ার সেখানে টিউবওয়েল বসানো হয় না। মুন্ডারা বৃষ্টির পানি ধরে রেখে সারা বছর পান করে। পুকুরের পানি থেকেও খাবার পানি সংগ্রহ করে তারা। নিরাপদ পানির অভাবে তাদের শিশুরা অনেক সময় ডায়রিয়া, কলেরা, আমাশা এবং অনেক পানিবাহিত রোগের শিকার হয়। বিশেষ করে লবণাক্ত পানির জন্য গর্ভবতী মায়েদের বেশি সমস্যা দেখা দেয়। জরায়ু ইনফেকশন এবং অনেক সময় জরায়ু ক্যান্সারের শিকার হয় তারা। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। আসুন পিছিয়ে পড়া মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীকে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করি, তাদের জীবনমান উন্নয়ন করি। দর্শক শ্রোতা, প্রতিবেদনের পরে আমরা আবারও ফিরে আসলাম সংলাপ অনুষ্ঠানে। তো আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে ডাক্তার ইসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, সাতক্ষীরা। আরও আছেন আমিনা বিলকিস ময়না, গণমাধ্যম ও উন্নয়ন ব্যক্তিত্ব। আরও আছেন নাজমুন নাহার, সভাপতি জয়াখালী নারী উন্নয়ন সংগঠন। তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি, আপনাকেও অনেক ধন্যবাদ। তো আমি প্রথমে আপনাদের বলবো আপনাদের কিছু বক্তব্য রাখার জন্য। প্রথমে শুভেচ্ছা সবাইকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে অনেক কথাই শুনেছেন। আমরাও একটু কথা বলবো আপনাদের সাথে, আপনারা যদি একটু মনোযোগ দেন। আর সেই সাথে আপনারা যাতে বুঝতে পারেন সেইভাবেই আমরা কথা বলবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার এই প্রোগ্রামের আয়োজকদের। আমি ডাক্তার ইসমত জাহান সুমনা, আমি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসার। তো আমি আজকে আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি, এবং এখানে আপনাদের মধ্যে এসে আপনাদেরকে দেখে, এরকম একটা গ্রামীণ পরিবেশে এরকম সবাইকে দেখে আমিও খুব ভালো আছি। তো আমি আজকে সেই সাতক্ষীরা থেকে এসেছি, আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানবো, বা আপনাদের কি সমস্যা, এবং আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভবিষ্যতে যেন আপনাদের কাজে লাগে। সবাইকে শুভেচ্ছা। আমাকে তো সবাই চেনেন মনে হয়, আমার সংগঠনেরই আপনারা। আমার দুই বোন আসেছে অনেক জায়গা থেকে, অনেক বড় জায়গা থেকে। তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবে। আমার কাছে তো সবসময় আপনাদের সব কিছু চাওয়া পাওয়ার কথা বলেন। আপনারা আপনাদের সুবিধার কথাগুলো সুন্দরভাবে তাদের কাছে জানানোর জন্য এগুলো। তো আমি এবার আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্বাস্থ্যসেবার বিষয় নিয়ে, আপনারা কি কি সমস্যার মধ্যে আছেন, কি কি সমস্যায় ভুগছেন, তো কোথা থেকে আপনারা সেবাটা পান, আর সেবা পেতে গেলে কি কি বাধ্যবাধকতার সৃষ্টি হয় আপনাদের, তো সেটা আপনারা বলতে পারেন। আপনারা এক এক করে প্রশ্ন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো আমাকে? আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকে এখানে আসছি যে আমি একজন সরকারি ডাক্তার। তো আমাদের সরকারি স্বাস্থ্য সেবা যে প্রতিষ্ঠান, সেগুলো কি কি আছে, আমাদের গভর্নমেন্টের কি কি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে, মানে কি কি হাসপাতাল আছে, এগুলো কি আপনারা সবাই জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ জানেন? আচ্ছা, ধরেন আমি বলি, এর মধ্যে আপনারা কেউ অসুস্থ হলেন, হ্যাঁ, আপনাদের কারোর এই যে এখন যে সিজন, জ্বর, সর্দি, কাশি এরকম কিছু হলো আপনাদের কিংবা আপনাদের বাচ্চাদের, আপনারা প্রথমে কোথায় যান? কোথায় আপনারা সেবা নিতে যান? একজন বলেন, কোন ডাক্তারের কাছে যান? কোন ডাক্তার কোথায় যান? সেটা গ্রাম্য ডাক্তার। গ্রাম্য ডাক্তার কিন্তু এমবিবিএস ডাক্তার না, বা সরকারি ডাক্তার না। আমি আজকে এখানে যেগুলো বলবো সেগুলো সাধারণত গভর্নমেন্ট আপনাদের জন্য কি করছে, আমরা আপনাদের জন্য কি করছি। এই আপনাদের শ্যামনগরের এই যে রমজাননগর ইউনিয়ন, এইখানে আপনাদের সরকারি কোনো হাসপাতাল, ক্লিনিক নাই? আছে আছে আছে। কোথায় কোথায় আছে? রমজাননগর
আপনি না, আপনি না, হ্যাঁ এখানে যারা আছেন আপনারা বলেন। পরিষদে যে হাসপাতাল বলতে তো শ্যামনগর সরকারি হাসপাতাল। শ্যামনগরে এই রমজাননগর ইউনিয়নে কি আছে সেটা বলেন। শ্যামনগর উপজেলার কথা কমিউনিটি আমি ক্লিনিক বলিনি। আছে একটা, আর ইউনিয়ন পরিষদে আমাদের ওখানে সুবিধা দেয় এরকম। আচ্ছা, একটা কমিউনিটি ক্লিনিক আছে, হ্যাঁ শিওর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন আমি বলি, কিন্তু এমন কি আছে যে কমিউনিটি ক্লিনিক রমজাননগর ইউনিয়নে আছে কিন্তু খুলে না? একটা বললেন যে চালু আছে, আরও আছে যেগুলো হচ্ছে আপনার মানে কমিউনিটি ক্লিনিকের বিল্ডিং আছে কিন্তু সেখানে কেউ আসে না, খোলে না, এরকম আছে? সপ্তাহে একদিন আসে কিন্তু শনিবারেই খোলে, আর অন্য কোনো সময় খোলে না। এরকম আছে। ওই কমিউনিটি ক্লিনিকের নাম কি? রমজাননগর স্বাস্থ্য ক্লিনিক না কি? না না, ওইটা পরিষদে বসে তো ওখানে কোনো লেখা নেই। আসি না, যদি বলেন তাহলে সেইভাবে বলেন, তাহলে আমি হচ্ছে এটা পরে যে এটার ব্যবস্থা নিতে পারবো। কিন্তু আমার জানা তথ্য মতে রমজাননগর ইউনিয়নে 3টা কমিউনিটি ক্লিনিক আছে এবং সেখানে 3 জন স্বাস্থ্যসেবা যারা দেয় তারা আছে, ঠিক আছে? আমার আচ্ছা ঠিক আছে, ওষুধপত্রের ব্যাপারে আমি বলছি। হ্যাঁ শুনেন, আমাদের এইখানে আছে, আরেকটা রমজাননগর আছে এইখানে। আচ্ছা আপনাদের এখানে যেটা আছে সেটা প্রতিদিন সপ্তাহে কি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খুলে? না, একদিন খোলে শনিবারে। একদিন শনিবারে খুলে, হ্যাঁ। আর বাকি দিন বন্ধ থাকে? বন্ধ থাকে। আচ্ছা, এটা এই কমিউনিটি ক্লিনিকের নাম কি? স্বাস্থ্য, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে নাম লেখা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা আপনাদের হয়তো আমি এখন আপনাদের যেটা বলবো আপনাদের জানাবো, আপনি বসেন, আমি আপনাদের জানাবো, ঠিক আছে? আপনারা, আমার যেটা মনে হচ্ছে আপনারা নিজেদের সম্পর্কে সচেতন না, আপনারা জানেন না যে কোথায় যেতে হবে, কোথায় কি আছে, কোথায় গেলে আপনারা সেবাটা পাবেন, ঠিক আছে? এইভাবে যদি বলি, প্রথমে আমরা মানে মাঠ পর্যায়ের কথা বলি। মাঠ মানে ওয়ার্ড, ইউনিয়ন, একটা ইউনিয়নেও তো কয়েকটা ওয়ার্ড থাকে, তাই না? ওই ওয়ার্ড লেভেলে থাকে হচ্ছে কমিউনিটি ক্লিনিক, সরকারি কমিউনিটি ক্লিনিক, এবং সেখানে হচ্ছে আপনারা গেলে ওখানে সেবা পাবেন। তারপর ইউনিয়ন পর্যায়ে থাকে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ঠিক আছে? এরপরে আরেকটু উপরে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা আমাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা তো সবাই চিনেন নাকি? তারপর যদি জেলাতে যাই, জেলাতে কি আছে? জেলাতে আছে হচ্ছে সদর হাসপাতাল, যেমন আমাদের সাতক্ষীরা সদর হাসপাতাল 100 বেডের। আবার যদি আরও বড় জেলা হয় সেই সব জেলাতে 250 বেডের হাসপাতাল থাকে, ঠিক আছে? আবার এখন তো হচ্ছে জেলা লেভেলে মেডিকেল কলেজও আসছে, তো মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আপনারা সবাই জানেন? হ্যাঁ, তো হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। এখন অনেক জেলাতেই হাসপাতাল, বেশিরভাগ জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল আছে। এছাড়াও আরও জটিল রোগের ক্ষেত্রে আমরা কোথায় যাই? আমরা রাজধানী ঢাকাতে যাই। যার চিকিৎসা আর কোথাও হয় না, সেগুলো কোথায় হয়? ঢাকাতে হয়। ঢাকাতে ঢাকা মেডিকেল আছে, তারপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, ঠিক আছে? তাছাড়াও বিশেষায়িত হাসপাতাল আছে। বিশেষায়িত হাসপাতাল বলতে হার্টের যারা রোগী তাদের জন্য শুধুমাত্র হার্টের হাসপাতাল, যারা কিডনির রোগী তাদের জন্য শুধু কিডনি হাসপাতাল, যারা ক্যান্সারের রোগী তাদের জন্য শুধুমাত্র ক্যান্সার হাসপাতাল, ঠিক আছে? নাক কান গলার জন্য আলাদা হাসপাতাল, এরকম মানে বিশেষায়িত হাসপাতাল আছে। আর একটা বিশ্ববিদ্যালয় হাসপাতাল আছে। আচ্ছা যাই হোক, আপনাদের আমি আপনাদেরকে যে বিষয় সব মানে বেশি আর কি বলবো সেটা হচ্ছে যে এই যে কমিউনিটি ক্লিনিক, ঠিক আছে? কমিউনিটি ক্লিনিক আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো এই যে কমিউনিটি ক্লিনিক, আপনারা যদি অসুস্থ হন, কেউ একজন বলছেন যে আপনারা গ্রাম ডাক্তারের কাছে যান। গ্রাম ডাক্তারের কাছে কেন যাবেন? গ্রাম ডাক্তারের কাছে গেলে কি আপনারা ফ্রি চিকিৎসা পান না ফ্রি ওষুধ পান? ফ্রি দেয় না তো। কিন্তু কমিউনিটি ক্লিনিক তো আপনাদেরই বাড়ির পাশে। আমাদের রমজাননগর ইউনিয়নে 3টা কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে আপনারা যাবেন। এটা সপ্তাহের 6 দিন খোলা থাকে, ঠিক আছে?
এটা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকে এবং সেখানে স্বাস্থ্যসেবা কে দেয়? সিএইচসিপি দেয়। তাকে বলে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। সে কিন্তু ডাক্তার না, ঠিক আছে? ওই যে দেখছেন কি না, আপনারা যদি কমিউনিটি ক্লিনিকে গিয়ে থাকেন দেখবেন সবুজ রঙের হচ্ছে একটা অ্যাপ্রন বা শার্টের মতো পরে থাকে, দেখছেন আপনারা? হ্যাঁ, উনি হচ্ছে সিএইচসিপি। উনি সপ্তাহে 6 দিনই ওখানে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত তার থাকার কথা। এখন সে যদি আগে আগে চলে যায় সেটা তার নিজের কি বলে, সে তার কর্তব্যে ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু নিয়ম হচ্ছে 3টা পর্যন্ত থাকা। তো ওখানে গেলে এবং সেখানে শুধুমাত্র ওই সিএইচসিপি থাকে যে তা না, আরও থাকে আপনাদেরকে, আর থাকে হচ্ছে গিয়ে সপ্তাহে 2 দিন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য সহকারী, আর হলো গিয়ে ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন থাকে, সেও সহকারী। এরা কিন্তু সপ্তাহে 2 দিন করে ওখানে যায়। ওখানে যেয়ে তারাও কিন্তু অনেক ধরনের সেবা দেয়। এখন স্বাস্থ্য সেবা, আপনারা হয়তো স্বাস্থ্য সেবা বলতে শুধু চিকিৎসাটাই বুঝেন, যে চিকিৎসা, কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এমবিবিএস ডাক্তার লাগে এবং এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন করা যে চিকিৎসা, এটাই হচ্ছে চিকিৎসা। আর স্বাস্থ্য সেবার মধ্যে আরও অনেক কিছু পড়ে, যেমন মনে করেন পুষ্টি বিষয়ে আপনাদের সাথে কেউ হচ্ছে আপনাদেরকে উপদেশ দিল, কিংবা পরিবার পরিকল্পনা সম্পর্কে আপনাদের অনেক তথ্য জানার থাকে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে কেউ তথ্য দিল, এই যে স্বাস্থ্য সহকারী, কিংবা হচ্ছে বা এই যে বাচ্চাদের টিকা দেয়, এই যে স্বাস্থ্য সহকারীরা বাড়ি বাড়িও আসে না, তারপরে এই যে এর মধ্যে তো হচ্ছে টিকা কেন্দ্রও তো আছে। হ্যাঁ, এগুলোও কিন্তু স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এই কমিউনিটি ক্লিনিকগুলো কেন করা হয়েছিল? আমাদের বাংলাদেশে 14,000 প্রায় 300-র মতো কমিউনিটি ক্লিনিক আছে, আর সাতক্ষীরাতে কমিউনিটি ক্লিনিক আছে 232টা, আর আপনার শ্যামনগরেই আছে শুধু 42টা, আর রমজাননগরে আছে 3টা। তার মানে এভারেজে হচ্ছে একটা ইউনিয়নে 3টা বা কোনো কোনো ইউনিয়নে 3টারও বেশি আছে। এখন আপনারা, আজকে আমি আপনাদের জানায়া যাব, ঠিক আছে, যে আপনারা কোথা থেকে সেবা নিতে পারবেন ফ্রিভাবে। সরকার কোথায় কোথায় আপনাদের জন্য সেবা কেন্দ্র রেখেছে। হ্যাঁ, আপনারা যদি চোখ কান খোলা রাখতে পারেন তাহলে হচ্ছে আপনারা সেসব জায়গায় যেয়ে সেবা নিতে পারবেন এবং ফ্রি নিতে পারবেন, ঠিক আছে? কারণ আমাদের ডাক্তারদের কাছে বা আমাদের যে সেবা কেন্দ্র, সেখানে আসলে কিন্তু আমরা কাউকে জিজ্ঞেস করি না, এই আপনি কোথা থেকে এসেছেন, আপনার জাত কি, আপনার ধর্ম কি, তারপরে সে লম্বা না বেটে, না সে হচ্ছে কালো নাকি ফর্সা, নাকি সে ধনী না দরিদ্র, নাকি সে কোন রাজনীতি করে, আমরা কিন্তু এগুলো কিছুই জিজ্ঞেস করি না। আমরা শুধু কি বলি, মা আপনার কি সমস্যা, আপনার কি হয়েছে, আমরা কিন্তু এগুলো বলি, ঠিক আছে? তাহলে হচ্ছে চিকিৎসা পাওয়া বা স্বাস্থ্য সেবা পাওয়া সবার অধিকার। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ মানে কোনো কিছুই ম্যাটার করে না, কোনো কিছুই আমরা দেখি না। আমরা শুধু দেখি তার কি সমস্যা হয়েছে, তাকে আমরা চিকিৎসা দেই, ঠিক আছে? তাহলে আপনারা যদি অসুস্থ হন, আপনারা প্রথমে যাবেন আপনাদের ঘরের কাছে, আপনাদের বাড়ির কাছে, আপনাদের সবথেকে নিকটে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেখানে যাবেন। সেখানে গেলে আপনারা এই যে সিএইচসিপিকে পাবেন, তার মানে কমিউনিটি ক্লিনিকে গেলেন। এখানে কি কি সেবা দেওয়া হয়? এখানে সব ধরনের জেনারেল সেবা দেওয়া হয়। মানে কেউ যে বললো আমার হচ্ছে জ্বর হয়েছে, তাকে হচ্ছে ওই যে সবুজ কালারের যে জামা পরা যে লোক থাকে, উনি ওদেরকে প্যারাসিটামল দেয়। যদি ঠান্ডা লাগছে বলে তাহলে হিস্টাসিন দেয়, যদি বলে ডায়রিয়া হয়েছে তাহলে ওরসালাইন দেয়। এভাবে ওই কমিউনিটি ক্লিনিকে এখন আগে 27 রকমের ওষুধ দেওয়া হতো, এখন 22 ধরনের ওষুধ আছে। ওখানে 22 ধরনের ওষুধ সাপ্লাই আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন, এটা সবার অভিযোগ থাকে যে হচ্ছে সরকার হচ্ছে ঔষধ দেয়, তাহলে আমরা গেলে কেন ওষুধ পাই না? এখন আমরা তো উন্নত দেশ না, আমরা হচ্ছে আগে গরিব দেশ ছিলাম, এখন উন্নয়নশীল দেশ হয়েছি, তার মানে একটু ভালোর দিকে গেছি। কিন্তু এখনও কিন্তু আমরা বড়লোক দেশ না, আমরা সবার জন্য একেবারে 100% সব কিছু করতে পারি না। আমাদের সামর্থ্য যতটুকু ততটুকু করতে পারি। তো সরকার আমাদেরকে এই কমিউনিটি ক্লিনিকগুলো বলেন বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বলেন, এটা সব সরকারি হাসপাতালের জন্য একই রকম, যে হচ্ছে তাদের মাসে মাসে একটা ওষুধ বরাদ্দ থাকে।
তো সেই ওষুধগুলো দেখা যায় কি, আমি বলি, ধরেন মানুষের আপনাদের মধ্যেই তো বেশি হয় জ্বর সর্দি কাশি এগুলা, তারপরে হচ্ছে কিংবা পাতলা পায়খানা, কিংবা আপনাদের বেশি ডিমান্ড থাকে কি আয়রন ক্যালসিয়াম এগুলো। এখন যে ওষুধগুলো দেয়, কিছু ওষুধ হয়তো এমন থাকে যে মাসের পর মাস ওই ওষুধগুলো বেশি থাকতেছে, আর এই যে প্যারাসিটামল, তারপরে হিস্টাসিন, তারপর মনে করেন ওরস্যালাইন, এই যে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম, গ্যাসের ট্যাবলেট, এই যে ট্যাবলেটগুলো এগুলোর চাহিদা বেশি, মানুষজন আপনারা যে এগুলোই বেশি চান। এখানে কীরকম জানেন, আগে গেলে আগে পাবেন এরকম, ঠিক আছে? আপনারা যদি মাসের শুরুতে যান তাহলে দেখবেন আপনারা কিছু ওষুধ পাচ্ছেন, আর মাসের শেষের দিকে এই যে ওষুধগুলো বেশি চাহিদা থাকে এই ওষুধগুলো কিন্তু শেষ হয়ে যায়। তখন ওই শেষের দিকে কিন্তু ওই ওষুধগুলো আর আমরা দিতে পারি না, ওখানে যারা থাকে ওরা দিতে পারে না, তখন হয়তো বলে যে ওষুধ নেই। হ্যাঁ, তখন আপনারা যদি আবার পরের মাসের প্রথম দিকে যান তখন কিন্তু ওই ওষুধগুলো আপনারা পাবেন। মানে এটা হচ্ছে আমাদের সরকারের আমাদের কি বলে সীমাবদ্ধতা। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আচ্ছা ঠিক আছে। এখন কমিউনিটি ক্লিনিকে হচ্ছে আর কি কি সেবা, এখানে হচ্ছে গর্ভবতী মায়েদের সেবা দেওয়া হয়, এটা আপনারা জানতেন? হ্যাঁ, গর্ভবতী মায়েদের চেক আপ করানো হয়, গর্ভবতী মায়েদের কমপক্ষে 4টা চেক আপ করতে হয়। তো এই চেক আপগুলো করা হয়। তো কারা করে? ওই যে ওখানে যারা সিএইচসিপি আছে ওদের কিন্তু আমরা 3 মাসের প্রশিক্ষণ দিয়ে তারপরে হচ্ছে ওরা চাকরিতে ঢুকছে, ওরা ডাক্তার না কিন্তু এই কাজগুলো ওরা পারে। হ্যাঁ, এখন আপনাদেরকে, এখন ওই মাকে কেন চেক আপ করে? আপনারা কি সবাই আপনাদের যে বাচ্চা হয়েছিল সে সময় আপনারা চেক আপ করেছিলেন? সবাই 4টা করে চেক আপ করছিলেন? কোথায় করছিলেন? বাড়িকে চেক আপ করছে? না না, বাড়ি চেক আপ করলে তো কে চেক আপ করবে? ও, সেটা এনজিও কর্মীরা আসতো। হ্যাঁ, তো সেটা তো তাদের ইচ্ছা মতো আসতো, কিন্তু আপনারা এখানে সপ্তাহের 6 দিন 9টা থেকে 3টার মধ্যে যে কোনো সময় গেলেই কিন্তু পাবেন, এবং ফ্রি, আপনাদের কোনো টাকা লাগবে না। এখানে কিন্তু সরকারের মানে যে টিকিট কাটতে হয়, আপনার এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু টিকিটও কাটতে হয় না, এই টিকিটও কিন্তু মানে কোনো ধরনের টিকিট নাই, আপনি গেলে ফ্রি হচ্ছে ওষুধ পাবেন। এবং এখানে মায়েদেরকে হচ্ছে এই যে চেক আপগুলো দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়, মায়েদের ওজন মাপা হয়, ব্লাড প্রেশার দেখা হয়, তারপর এইখানে যেটা হয় ডায়াবেটিস চেক করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু ডায়াবেটিস চেক করা হয়। এখন যে সমস্ত মায়েদের, কোনো মায়ের যদি প্রেশার বেশি থাকে বা ডায়াবেটিস থাকে তখন কিন্তু তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় ওরা। ঠিক আছে, তাহলে আপনারা মানে সেই যে জটিল মা, মানে যে মায়ের প্রসবকালীন সময় জটিলতা হতে পারে সেটা কিন্তু আগে থেকে বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে আমরা সতর্ক হতে পারি এবং সেইভাবে কিন্তু তাদের চিকিৎসা করাইতে পারি, এবং তাতে কি হয়, মাতৃমৃত্যু হারটা কমে যায়। আর কাদের চিকিৎসা দেওয়া হয়? শুধু গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া হয়, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু প্রসব পরবর্তী মানে যে মায়ের বাচ্চা হয়েছে তারপরে, সে বাচ্চা হওয়ার পরে যে মায়েদের চেক আপ করতে হয়, এটা জানেন? এটা কিন্তু আপনারা জানেন না, কিন্তু এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যে হচ্ছে বাচ্চা হওয়ার পরে, যেদিন বাচ্চা হয়েছে তারপর থেকে 42 দিন পর্যন্ত আপনাদের 4 বার চেক আপ করা উচিত। কেন দরকার বলেন তো? কারণ একটা মা হয়তো সে গর্ভাবস্থায় ভালো ছিল, কিন্তু জন্মদানের পরে কিন্তু হঠাৎ করে তার অনেক রক্ত যাইতে পারে, তাহলে সেই মাটা কিন্তু মারা যেতে পারে। কিংবা যে মায়ের ব্লাড প্রেশার বেশি ছিল, আর ব্লাড প্রেশার বেশি হলে কিন্তু খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই মায়ের কিন্তু বাচ্চা হয়ে গেছে মানে সে হচ্ছে সেফ না, তার কিন্তু বাচ্চা হওয়ার পরেও আবার খিঁচুনি হতে পারে। এরকম এই কন্ডিশনগুলো হলে বা ইনফেকশান হতে পারে। হ্যাঁ, ওই যে রক্তস্রাব যে হয় এটা বেশি হইলে বা কোনো ফুল যদি কোনো কারণে ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু অনেক জটিল ইনফেকশান হয়, এসব কারণে কিন্তু মা মারা যেতে পারে। তো এইগুলোর জন্য কিন্তু চেক আপ করা উচিত বাচ্চা হওয়ার পরেও। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা মনে হয় না অতটা জানতেন। তাহলে এখন থেকে আপনারা কমিউনিটি ক্লিনিকে যাবেন, এটাকে হচ্ছে প্রসূতি মায়েদের হচ্ছে কি বলে, চেক আপ বলে, সেখানে আপনারা বাচ্চা সহ যাবেন। এটা হচ্ছে জন্মদানের মানে যে আজকে হয়েছে এটা প্রথম। আর আপনারা সবাই বাচ্চা ডেলিভারি অবশ্যই 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 হাসপাতালে করাবেন।
ঠিক আছে, বাড়িতে সব কিছু ঠিক থাকলেও বাড়িতে করানোর কোনো ধরনের ঝুঁকি নেবেন না। আপনারা হাসপাতালে যাবেন, হাসপাতালে নর্মাল ডেলিভারি করাবেন, সেখানে নার্স থাকে, কি বলে প্রশিক্ষিত নার্স থাকে, ডাক্তাররা থাকে, আপনারা অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন। তাহলে যে কোনো ধরনের যদি কোনো ধরনের জটিলতা হয় তাহলে সেটা ওখানে ম্যানেজ করা যাবে। আচ্ছা, আর ওই যে কমিউনিটি ক্লিনিক, ওখানে আর কি কি হয় আপনারা জানেন? কেন যান না আপনারা? ওখানে যাবেন আপনারা, এটা আপনাদের অধিকার। ওখানে আপনাদের জন্য ওষুধ দেওয়া হয়। ওখানে আপনারা না গেলে তো ওরা আরও পেয়ে বসবে, ওরা বলবে রোগী আসে না, আমরা খুলবো না। আপনারা যে ওখানে হচ্ছে 9টা থেকে 3টা ওই সময়ের মধ্যে যে আপনারা লাইন ধরবেন, দেখবেন একদিন করেন 2 দিন করেন, যদি এরকম হয়ে থাকে যে কোনো কমিউনিটি ক্লিনিক খুলে না, কারণ আমি জানি এখানে 3টা কমিউনিটি ক্লিনিক আছে এবং ওই কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 3 জন হচ্ছে সিএইচসিপি আছে। আপনারা অবশ্যই সেখানে যাবেন। ওখানে বাচ্চাদেরকে মাসে একবার করে ওই যে টিকা দেয়, টিকাদান কেন্দ্র ওখানে, হ্যাঁ ওখানে টিকা দেয়। আর কি দেয়, এই যে কিশোর কিশোরী কিংবা হচ্ছে আমাদের 15 থেকে 49 বছর বয়সী আমাদের যে সমস্ত মায়েরা আছে, সন্তান ধারণে মানে সক্ষম মায়েরা, তারা কিন্তু সেখানে গেলে তাদের যে কোনো ধরনের কোনো কিছু জানার যদি থাকে বা কোনো সমস্যা থাকে, আপনারা যদি সেখানে যান তাহলে সেখানে সেই ধরনের তথ্য আপনারা পাবেন, আপনাদের প্রজনন স্বাস্থ্য সমস্যা, হ্যাঁ এগুলো সম্পর্কে। তারপরে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি, ধরেন আপনাদের মধ্যে কারণ নতুন বিয়ে হয়েছে, সে এখন কোনোই বাচ্চা চায় না, তাহলে সে এখন কোন পদ্ধতি নিবে? তারপরে আরেকজন ধরেন তার একটা বাচ্চা হয়েছে, 5 বছর বাচ্চা চায় না, তাহলে সে কোন পদ্ধতি নিবে? সে আবার আরেকজনেরা ধরেন তাদের 2টা বা 3টা বাচ্চা হয়ে গেছে, মানে তার হচ্ছে আর বাচ্চা চায় না, ফ্যামিলি কমপ্লিট, তাহলে সে পার্মানেন্টভাবে কোন পদ্ধতি নিবে? এগুলো জানার জন্য আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ওখানে কিন্তু ওরা সপ্তাহে 2 দিন আসে। এখন আপনি যদি কমিউনিটি ক্লিনিকে যান, আপনি তো খোঁজ নিতে পারবেন যে তারা কবে আসে। আপনি কিন্তু তাদের সাথে যে সুন্দর মতো এই সমস্ত বিষয়ে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। তারপরে ওখানে কিছু ওষুধও সাপ্লাই দেওয়া হয়, জন্মবিরতিকরণ পিল, তারপরে হচ্ছে বা আপনার পরবর্তী পদ্ধতির জন্য আপনাকে কোথায় যেতে হবে, উপজেলাতে যেতে হবে নাকি ওদের মানে অন্য কোনো অফিসে, আমাদের অন্য কোনো অফিসে যেতে হবে, এই ধরনের তথ্যগুলো কিন্তু আপনারা সেখানে গেলে পাবেন। এবং এই যে তথ্যগুলো আপনারা যে জানবেন বা সেইগুলো নেবেন, এগুলোও কিন্তু স্বাস্থ্যসেবার অংশ। চিকিৎসাই শুধু স্বাস্থ্যসেবা না, এগুলো স্বাস্থ্যসেবার মধ্যে পড়ে। ঠিক আছে? আর কি আপনার এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু আপনাদের যে হয়, ওই যে ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা, আপনারা এগুলো ওখানে চেক করতে পারবেন এবং ওখানে এগুলোর ওষুধও দেওয়া হয়। তবে ওখানে যে সিএইচসিপি যে আছে সে সরাসরি আপনাদের ওষুধ দিতে পারবে না, যেহেতু সে ডাক্তার না, কিন্তু ও আপনাদেরকে ওখানকার স্লিপ দিলে আপনারা উপজেলাতে যাবেন, আমাদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। ওখানে গেলে ওখানে ডায়াবেটিস প্রেশার এগুলোর জন্য আলাদা একটা রুম আছে, সেটাকে এনসিডি কর্নার বলে। আপনারা যদি ওইটা নিয়ে যান তাহলে ওখান থেকে এমবিবিএস ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে দিবে। সেই প্রেসক্রিপশন এনে যদি আচ্ছা, এনসিডি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে যে সমস্ত রোগ হচ্ছে মানে অসংক্রামক, যেটা হচ্ছে ছড়ায় না, ছোঁয়াচে না। এটার মধ্যে কি আছে এখন তো সবার বেশি হচ্ছে কোনটা ডায়াবেটিস, তারপরে হচ্ছে প্রেশার, তার ওই তো হাইপারটেনশন, প্রেশার, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে এটার মধ্যে যাদের অনেক বেশি ওবেসিটি বলে, মানে হচ্ছে তারপরে ক্যান্সারও এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আসলে আমাদের হাসপাতালে, সরকারি হাসপাতালে মেইনলি এনসিডি কর্নারে এই ডায়াবেটিস এবং আপনার এই যে প্রেশার আর হচ্ছে হার্টের যে রোগগুলা, এটাও এনসিডি। এই কর্নারে গেলে এই আপনারা এই ওষুধগুলো পাবেন এবং ওখানে আলাদা করে বই দেয়, আপনাদের বই দিবে এবং সেই প্রেসক্রিপশান দিবে এবং সেই ঔষধ ওখান থেকে আপনারা মানে মাসে মাসে যেয়ে নিতে পারবেন। এমনকি যদি হচ্ছে আপনাদের পাশে কমিউনিটি ক্লিনিকেও যদি সাপ্লাই ওখানে থাকে ওষুধ, কিন্তু আপনারা ওখানে যেয়ে ওখানে হার্টের ওষুধ থাকে না, শুধু ডায়াবেটিস আর আপনার প্রেশারের ওষুধ থাকে। আপনারা প্রেসক্রিপশান দেখালে সেখান থেকেও কালেক্ট করতে পারেন। তবে একটা কথা, ওই যে এই কথাটা আমি বারবার বলবো সব ক্ষেত্রে, যে ওষুধ কিন্তু সব সময় সাপ্লাই আপনি পাবেন না, আগে গেলে আগে পাবেন, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে?
তো এটা তো গেল হচ্ছে আপনাদের কমিউনিটি ক্লিনিক। এরপরে ধরেন কমিউনিটি ক্লিনিকে এখানে তো অ্যাকচুয়ালি আসলে ওইভাবে চিকিৎসা যে ইয়েটা, যে ডাক্তার রোগী দেখে আপনার কোনো জটিল কিছু হইলে আপনি তাহলে কোথায় যাবেন? এখানে তো জাস্ট প্রাথমিক চিকিৎসা, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা আপনারা সেইটা পাচ্ছেন। যে আগে মানে না হলে আপনাদেরকে উপজেলা সেই শ্যামনগরে যেতে হতো। আমার কথা আপনারা সবাই বুঝতে পারছেন তো? এখন এইটা গেল হচ্ছে আপনাদের বাড়ির কাছে। আমি কিন্তু বলেছি যে 3টা কমিউনিটি ক্লিনিক আছে, এবং এই কমিউনিটি ক্লিনিকে যে আপনারা দেখবেন একটা ঢুকেই এমন একটা জায়গায় একটা পোস্টারের মতো থাকে, যেটাকে সিটিজেন চার্টার বলে। এটা আপনারা এখন থেকে যে খুঁজবেন, যারা লেখাপড়া জানেন, এর মধ্যে অনেকেই আছেন যারা আপনারা লেখাপড়া জানেন, তারা জানে যে দেখবেন সিটিজেন চার্টার বলে একটা পোস্টার বা দেয়ালে লেখা থাকে। সেখানে লেখা থাকে যে হচ্ছে এটার মানে হচ্ছে ওই হাসপাতাল বা ওই ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয়, ঠিক আছে? আর এই সেবাগুলো পাওয়া হচ্ছে নাগরিক হিসেবে আপনাদের অধিকার। হ্যাঁ, তো আপনারা যদি এটা দেখেন তাহলে কিন্তু কোথাও আপনাদের অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে এখানে এটা হয় কি, এখানে কি কি সেবা হয়, ঠিক আছে? এই যে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সেখানে লেখা থাকবে, ঠিক আছে? কিন্তু এই কমিউনিটি ক্লিনিকে যেটা হয় না সেটা কি, এখানে কিন্তু এমনি কোনো রক্ত প্রস্রাব এই পরীক্ষা এই টেস্টগুলো হয় না, এবং কোনো MBBS ডাক্তার থাকে না, এজন্য এখানে প্রেসক্রিপশন হয় না, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে আপনারা কি করতে পারেন, এরপরে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে আমাদের শ্যামনগর উপজেলাতে কোনো ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র নেই। খাতা কলমে থাকতে পারে কিন্তু মানে ওই যে কোনো হাসপাতাল নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালীগঞ্জে 4টা আছে, দেবহাটাতে 2টা আছে, তালাতে 2টা আছে, কিন্তু আশাশুনিতে নাই, আপনাদেরও নাই। তাহলে এই ব্যাপারে আপনারা দুর্ভাগা, ভবিষ্যতে হবে কিনা জানি না, মানে কোনো বিল্ডিং নাই। এখন ওই হাসপাতালটা যদি থাকতো তাহলে আপনাদের কি সুবিধা হতো, কারণ ওখানে একজন MBBS ডাক্তারের পোস্টিং থাকে। তো সেখানে গেলে কিন্তু আপনারা একজন MBBS ডাক্তারের সেবা পেতেন। তাহলে এটা আপনাদের জন্য ভালো হতো না? হ্যাঁ, কিন্তু যে আর বাকি যে এগুলো যে ওখানে আর কি কি সেবা দেওয়া হয়, এগুলো হচ্ছে কমিউনিটি ক্লিনিকের মতোই সেবা দেওয়া, ওই সেবাগুলোই এখানে দেওয়া হয়। কিন্তু এখানে বাড়তি সুবিধা হচ্ছে এখানে একজন MBBS ডাক্তারের পোস্টিং থাকে, উনার কাছে গেলে আপনারা ট্রিটমেন্ট করাতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোনো বিল্ডিং নেই, স্থাপনা নেই, নামে আছে, খাতা কলমে আছে, কিন্তু কোনো বিল্ডিং নাই। তো বিল্ডিং না থাকলে সেবা কিভাবে দিবে? এটার জন্য এটা সরকার করেনি এখনো, ঠিক আছে? তাহলে এরপরে আপনারা কোথায় যাবেন? উপজেলা, আমাদের শ্যামনগর যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, যে মানে শ্যামনগর সরকারি হাসপাতাল, এখানে তো আপনারা সবাই গেছেন না? এখানে কি হয়? এখানে হচ্ছে 3টা বিভাগ আছে। একটা হচ্ছে জরুরি বিভাগ। জরুরি বিভাগে কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ, রাত দিন, বছরে ঈদের দিন বলেন, পূজার দিন বলেন, ওখানে ডাক্তার থাকে না এমন কখনো হয় না। এবং মাঝে মাঝে ডাক্তাররা বিভিন্ন কারণে আন্দোলন করলে হচ্ছে আউটডোর বন্ধ রাখে, কিন্তু জরুরি সেবা কিন্তু বন্ধ রাখে না। তাহলে এই জরুরি এখানে কিন্তু যেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, সবাইকে চিকিৎসা দেওয়া হয়। এটা তো আপনারা স্বীকার করবেন। হ্যাঁ, তাহলে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থাকে, আর কি থাকে? বহির্বিভাগ থাকে, আউটডোর বলে। এই বহির্বিভাগে কিন্তু হচ্ছে আপনার সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত। এটা কিন্তু মানে জরুরি বিভাগ যেটা 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু বহির্বিভাগ কিন্তু সরকারিভাবে 2:30 পর্যন্ত খোলা থাকে। তবে আপনারা বলতে পারেন যে হচ্ছে একটা সময় তো আমাদের আর দেখে না বা দেয় না, একটা সময় টিকিট আর দেয় না। এখানে একটা সময় যদি টিকিট দেয়, কারণ ওখানে তো অনেক রোগী থাকে, একটা সময় যদি টিকিট দেয় তখনও, তাহলে সেই রোগী শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য 1টার পরে আর টিকিট দেয় না। আর এখানে সরকার নির্ধারিত ফিস আছে মনে হয় 5 টাকা, খুবই অল্প, মানে সামান্য টাকার বিনিময়ে আপনারা ওখানে যে হচ্ছে ডাক্তার দেখাতে পারেন। এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেটা হচ্ছে আপনার আমাদের কনসালটেন্ট মানে বড় ডাক্তারের পদ আছে 10টা। যেমন ওখানে আছে হচ্ছে সার্জারির ডাক্তার, গাইনির ডাক্তার, মেডিসিনের ডাক্তার, শিশু বিশেষজ্ঞ আছে, তারপরে নাক কান গলা, তারপরে আপনার চোখের, তারপরে চর্মরোগ, অর্থোপেডিক,
এরকম 10টা হচ্ছে কনসালটেন্ট পদ আছে, মানে বড় ডাক্তারের পদ আছে। কিন্তু আমি একটা তথ্য আপনাদের দেই, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু বর্তমানে হচ্ছে শুধুমাত্র গাইনি বিশেষজ্ঞের পদ আছে, মানে ডাক্তার আছে, আর বাকি পদগুলো সব শূন্য, মানে ট্রান্সফার হয়ে গেছে। তো যাই হোক, এখন ওখানে ডাক্তারের সংখ্যা কম আছে, তো সে কিন্তু স্বাস্থ্যসেবা তো চলমান আছে। ওখানে যারা ডাক্তার আছে তাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু চলতেছে, হাসপাতাল কিন্তু বন্ধ হবে না। আবার হয়তো ট্রান্সফার হয়ে কেউ কেউ আসবে। আর ডাক্তাররা সাধারণত উচ্চশিক্ষা, তাদের হচ্ছে আরও বেশি লেখাপড়া করতে হয়, এজন্য তারা হচ্ছে ট্রান্সফার হয়ে যায়, এগুলো কারণে অনেক সময় সমস্যা হয়। আর আপনাদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সিজার হয়, জানেন তো, ফ্রি। কিন্তু একটা দুঃসংবাদ হচ্ছে, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যে অজ্ঞানের ডাক্তার ছিল তার হচ্ছে সম্প্রতি বদলি হয়ে গেছে। তাহলে এখন তো গাইনি ডাক্তার একা একা সিজার করতে পারবে না। এখন হচ্ছে অজ্ঞানের ডাক্তার না থাকলে তো অজ্ঞান না দিলে গাইনি ডাক্তার কি করবে? এরকম বিভিন্ন সমস্যা থাকে আমাদের, কিন্তু সেগুলো আবার আমাদের ঠিকও হয়ে যায়। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, অনেক ডাক্তার যে সমস্ত ডাক্তাররা থাকে, আপনারা ওই আউটডোরে গেলে ওখানে কিন্তু আপনারা হচ্ছে এই যে কমিউনিটি ক্লিনিক থেকে আপনাদেরকে যাদেরকে পাঠায়, আপনারা ওখানে আউটডোরে যেয়ে ওই যে 5 টাকা ফি দিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন, ফ্রি ওষুধ নিতে পারবেন। এই ওষুধের ক্ষেত্রে এখানেও ওই রকম, ওই যে ওষুধগুলোর বেশি চাহিদা থাকে সেই ওষুধগুলো কিন্তু মাঝে মাঝে শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা একদম 24 ঘন্টা, মানে একদম 30 দিন আপনারা সমানভাবে পাবেন না, কারণ আমরা এত বড় লোক দেশ না। হ্যাঁ, আচ্ছা, আর কি থাকে? অন্তবিভাগ থাকে, মানে আমাদের জরুরি বিভাগ এবং বহির্বিভাগ থেকে যে সমস্ত রোগীদেরকে হচ্ছে ভর্তি লাগবে তাদেরকে আমাদের ভেতরে ভর্তি করতে হয়। আমার নাম হচ্ছে বাপ্পি মুন্ডা, ইউথ লিডার। আবার আমার একটা প্রশ্ন ছিল, আমাদের বাড়ি থেকে ক্লিনিক বা স্বাস্থ্য অধিদপ্তর বা হাসপাতালগুলো অনেক দূরে, 10-12 কিলোমিটার হবে। এই অবস্থায় আমাদের কোনো জরুরি সমস্যা পড়ি, তাহলে আমরা কিভাবে সেবা পেতে পারি? আমি অর্চনা মুন্ডা, গ্রাম কালিঞ্চি, আমি একজন ছাত্রী। আমাদের যে কিশোরীদের যে টিকা দেওয়া হয় সেইটা কিন্তু মানে ডাক্তারেরা কেউ বলে না যে আসলে তোমাদের এই কয়টা টিকা দেওয়া হবে, তোমরা আসবে, এটা তারা কিন্তু কখনো বলে না। আর আমরা তো জানি না যে কয়টা করে টিকা দিতে হবে কি। আমার নাম অনিমা মুন্ডা। আমি বলতে চাচ্ছি যে আমরা খুব মানে আর্থিক সমস্যার বিষয়। আমরা যখন গর্ভবতী হই, এটা স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা ওষুধ পাই না। আর আমরা চেক আপ যে করবো, আমার সামনে করে যাইতে হয়, আমাদের গর্ভ অসুস্থ থাকে, রাস্তাঘাট খারাপ থাকে, তখন কি আমরা যেতে পারবো এভাবে? অনেক মহিলারা দেখা যায় যে মানে জ্বরেতে সমস্যা দেখা যাচ্ছে বহু মহিলাদের, কিন্তু এই মহিলাদের যে সমস্যাগুলো ডাক্তারের সাথে আমরা একটু শেয়ার হতে চাচ্ছি। আমি অ্যান্সার দেওয়া শুরু করি, এর মধ্যে যদি কেউ কিছু বলতে চায়। আমি প্রথমেই যে জরায়ুর কথাটা বলেছেন উনি, আমি এটার উত্তর আগে দিব, ঠিক আছে? এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাইয়া টেস্ট হয়, যেটা হচ্ছে জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা। এটা হচ্ছে, এবং এই যে কমিউনিটি ক্লিনিক আছে না, এই কমিউনিটি ক্লিনিকে যে যদি আপনারা বলেন, এটা হচ্ছে ওদের কিন্তু হচ্ছে আছে যে হচ্ছে ওরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করানোর, ওরা রেজিস্ট্রেশন করে দিবে, তারপর ওরা আপনাকে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবে। আমাদের 30 বছর থেকে 59 বছর বয়সী যে সমস্ত মায়েরা আছে তাদেরকে হচ্ছে জরায়ু মুখ ক্যান্সারের পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, আপনারা কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, আপনারা সবাই হচ্ছে ওই যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যে আপনারা এটা কমিউনিটি ক্লিনিকে যেও জিজ্ঞেস করতে পারেন যে আমরা ভাইয়া টেস্ট করব, জরায়ু মুখ ক্যান্সার হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা, এটা হচ্ছে আমরা জানতে চাই। ওই পরীক্ষাটা করব, ভাইয়া পরীক্ষা করব। তাহলে বা সরাসরি আপনারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। সেখানে যে 30 বছর থেকে 59 বছর বয়সী যে সমস্ত মায়েরা, হ্যাঁ, তো ওখানে গেলে আপনাদেরকে হচ্ছে ওই পরীক্ষাটা কোনো ব্যথা ট্যাথা কিছুই পাওয়া যায় না, 5 মিনিট লাগে। হচ্ছে ওইটা জাস্ট জরায়ুর মুখটা দেখে একটা ওষুধ দিয়ে, তাহলে ওইটা দেখলে বোঝা যায় যে আপনার যদি এরকম হয় যে হ্যাঁ এটাতে আপনার কোনো সমস্যা মনে হচ্ছে, তখন তাহলে আপনার সেটা আর্লি, মানে যত তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন, সেটা ট্রিটমেন্টও তত তাড়াতাড়ি শুরু করা যাবে। এটা একটা, আবার ভবিষ্যতে আরও মানে হওয়ার চান্স আছে কিনা সেটাও বোঝা যাবে। তো এটা আপনারা জানতেন না যে এই জরায়ু মুখ ক্যান্সারের টেস্টটা হয়, তো আপনারা ওখানে যাবেন।
আর একটা যেটা আমাদের এই জরায়ুমুখ ক্যান্সার, এটা নিয়ে আপনাদের এত মানে আপনারা এত হচ্ছে মানে বেশ সচেতন, তাহলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এটা কিন্তু হচ্ছে ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যায়। এবং ভ্যাকসিনটা যদি ছোটোবেলায় দেওয়া যায়, যে সমস্ত মানে কিশোরীদের দেওয়া যায়, তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা যায়। তাহলে এখনও কিন্তু হচ্ছে এই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন চলতেছে। আপনারা আপনাদের বাচ্চাদের মেয়েদেরকে দিছেন, সবাইকে ভ্যাকসিন দিছেন সবাইকে? হ্যাঁ, এটা হচ্ছে যারা স্কুলে 5ম থেকে 9ম শ্রেণীর মধ্যে পড়ে তাদের, আর যারা স্কুলে পড়ে না তাদের হচ্ছে 10 থেকে 14 বছর বয়সী। আচ্ছা, এখন যেটা যেমন আমরাও তো পাই নাই, হ্যাঁ, তখন সরকারের সামর্থ্য ছিল না, এখন থেকে শুরু করছে। এরপর থেকে ওই যে বাচ্চাদের যে ইপিআই টিকা দেয়, ওই যেমন হচ্ছে হামের টিকা দেয়, পোলিওর টিকা দেয়, ওই রকমভাবে ওইটার মধ্যে এখন থেকে এটাও সামনের বছর থেকে এটা অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে প্রতিটা বাচ্চা হচ্ছে ওই কিশোরী অবস্থায় যেমন টিটেনাস পায়, সেরকম হচ্ছে সবাই পাবে তখন। ঠিক আছে, এটা তো মাত্র শুরু হলো। ঠিক আছে। আচ্ছা, আর জরায়ুর ইনফেকশান বা এগুলা কিছু এর জন্য আপনারা শুনেন, ওই কমিউনিটি ক্লিনিকে যে খোঁজ নেবেন যে হচ্ছে আমাদের ওই যে ফ্যামিলি প্ল্যানিংয়ের ওই মহিলা কবে আসে, মানে ওই আপা কবে আসে, ওরা সপ্তাহে 2 দিন করে আসে। আবার সিএইচসিপিরাও কিন্তু কিছু জানে। হ্যাঁ, তো সাধারণত ফ্যামিলি প্ল্যানিংয়ের যে কর্মী থাকে উনি মহিলা থাকে, তো তার কাছে কিন্তু আপনারা এই যে মাসিক সংক্রান্ত কথাবার্তা বা আপনাদের কিশোরী মেয়েদের কোনো সমস্যা বা আপনাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি এগুলো সম্পর্কে এই তথ্যগুলো তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন। এটা জাস্ট আপনারা যে একটু খোঁজ নেবেন যে সে সপ্তাহে কী বার আসে, আর যদি না আসে তাহলে আপনারা জানাবেন আমাদেরকে যে এরা যায় না, তাহলে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, এটার উত্তর তো দিলাম। এরপরে হচ্ছে এই গোত্র প্রধান অসিত কুমার মুন্ডা উনি জানিয়েছিলেন যে হচ্ছে যে জন্মবিরতিকরণ পিল খেলে হাড় ক্ষয়, মাজা ব্যথা এগুলো হয় কি না। প্রথম কথা হচ্ছে যে একদম সত্যি কথা বলতে, যেটা জন্মবিরতিকরণ পিলের কিছু সাইড ইফেক্টস আছে। এই আপনারা এটা শুনে যান, আপনারা তো সবাই কম বেশি জন্মবিরতিকরণ পিল খান। ঠিক আছে, এই জন্মবিরতিকরণ সত্যি কথা যেটা জন্মবিরতিকরণ পিলের কিন্তু কিছু সাইড ইফেক্টস আছে। হ্যাঁ, কিন্তু এটা খাইলে যে মাজা ব্যথা হবে বা হাড় ক্ষয় হয়ে যাবে ঠিক এরকম না, এটার অন্য সাইড ইফেক্টস আছে, যেমন ওজন বেড়ে যায় কিংবা হচ্ছে অনেকের মাথা ব্যথা করে, বা এটা তো একটা হরমোনের জিনিস, এটা হচ্ছে পরবর্তীতে সমস্যা হতে পারে। কিন্তু সেটা এখন যিনি গোত্র প্রধান আমার কাছে জিজ্ঞেস করেছিলেন তিনি একজন পুরুষ, তো সত্যিকার অর্থে যদি বলতে হয় তাহলে মানে এই সাইড ইফেক্টস অবশ্যই সাইড ইফেক্টস আছে, কিন্তু সেই সাইড ইফেক্টস যদি আমরা না চাই তাহলে পুরুষদের পদ্ধতি ব্যবহার করতে হবে, কিন্তু সেটা তো আবার পুরুষরা চায় না, তাই না? আসল কথা তো সেটা। এখন তারপরেও জন্মবিরতিকরণ পিলের সুবিধাই বেশি, অসুবিধা কিছু কম। যারা পারবেন পুরুষরা ব্যবহার করবেন পদ্ধতি, আর মহিলাদের হচ্ছে আসলে কিছু সমস্যা হয়, তো এটা হচ্ছে বছর বছর বাচ্চা হওয়ার থেকে এটা অবশ্যই কার্যকরী। ঠিক আছে, অল্প কিছু অসুবিধা আছে, কিন্তু ওই যে হাড় ক্ষয় বা মাজা ব্যথা এরকম কিছু না। মাজা ব্যথা সিজার টিজার করলে অনেক সময় এগুলো হয় মাজা ব্যথা, আর মহিলারা আসলে অনেক ভারী ভারী কাজ করে এই জন্য মাজা ব্যথা হয়। মাজা ব্যথার প্রধান কারণ মহিলাদের প্রধান কারণ। আর আরেকটা যেটা 30 বছরের পর থেকে মহিলাদের এমনিতেই হাড় ক্ষয় রোগ শুরু হয়, তারপর একটা সময় 45 থেকে 50 বছর বয়সে যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় তখন তাদের শরীরে ক্যালসিয়াম, তারপর যে হরমোনগুলা সেগুলো কমে যায়, তারপরে ক্যালসিয়াম সেগুলো আর উৎপাদন হয় না, তখন দেখা যায় এমনিতেই হাড় ক্ষয় রোগ হয়। হ্যাঁ, এগুলা। আর একটা ছিল হচ্ছে অনিমা বলেছিলেন যে আয়রন ক্যালসিয়াম ওরা ঠিক মতো পায় না। এই ওষুধের কথা আমি আগেও বলেছি যে আসলে, বা আপনি নিজেই বলেছেন যে পরের মাসে হয়তো একবারে বেশি পাইছি বা এরকম। তো এটা আসলে আমাদের সীমাবদ্ধতা, সরকারের সীমাবদ্ধতা। ওষুধ থাকলে দেয় না এরকম হয় না। ঠিক আছে, এটা আসলে আমাদের সীমাবদ্ধতা। অনেক সময় ওষুধ শেষ হয়ে যায়, অনেক সময় ওষুধের সাপ্লাই বন্ধ হয়ে যায়, থাকে না।
আচ্ছা, এই যে টিকা কর্মীরা অর্চনা বলেছিল যে হচ্ছে টিকা তথ্যের ঘাটতি, ওরা হচ্ছে টিকা সম্পর্কে, আচ্ছা এটা আমার মাথায় থাকলো। আসলে নিয়ম হচ্ছে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা হচ্ছে বাড়ি বাড়ি যেয়ে তারা যে টিকা সেশন যে করবে তার আগের দিন বাড়ি বাড়ি যেয়ে খোঁজ নিবে কোন বাচ্চা জন্মগ্রহণ করলো বা কোন কিশোরীর টিকা দিতে হবে, এগুলো তারা খাতায় লিখবে এবং সেই অনুসারে পরবর্তী দিন তারা টিকা দিবে। যদি তারা না করে থাকে, তারা যদি ঠিকমতো না আসে, তাহলে এটা তারা কর্তব্যে ফাঁকি দিচ্ছে। এটা হচ্ছে আমরা দেখব তারা যেন আবার আসে, ঠিক আছে? আচ্ছা, বাপ্পি মুন্ডা বলেছিলেন ইমার্জেন্সি সেবা আমরা কিভাবে পাবো, যে হঠাৎ করে যদি আমাদের কিছু হয় 10-12 কিলোমিটার পথ, তখন আমরা কিভাবে যাব? তো হচ্ছে ইমার্জেন্সি সেবার জন্য তো আসলে আমাদের গভর্নমেন্ট সেভাবে, একটা সময় তো তখন কমিউনিটি ক্লিনিকও ছিল না। কমিউনিটি ক্লিনিক শুরুই হয়েছে 2001-এর দিকে, মানে স্থাপনা হয়েছিল, মাঝখানে 2008-9 থেকে বন্ধ ছিল, আবার হয়েছে। তো এই যেটুকু পাচ্ছেন এটুকু প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই হয়েছিল। তো জরুরি সেবার জন্য আসলে এটা একটা কাজ করা যেতে পারে। এটাতে হচ্ছে কোনো কোনো কমিউনিটি ক্লিনিকে আমাদের ভ্যান অ্যাম্বুলেন্স থাকে। এটা আসলে কি ওই কমিউনিটি ক্লিনিকে যে সিএইচসিপি থাকে কিংবা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকে, অথবা ওই ইউনিয়নের যে চেয়ারম্যান অথবা মেম্বার থাকে, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এরকম কিছু যানবাহনের ব্যবস্থা করা যেতে পারে। বা এখানে যারা যুব সম্প্রদায় আছে, এই যে আপনি তো মনে হয় না আপনি এই প্রশ্নটা করছিলেন, আপনি তো যুবক, আপনাদের তো হচ্ছে বিভিন্ন ধরনের, আপনারা তো এই ধরনের কাজে সংশ্লিষ্ট হতে পারেন। যে হচ্ছে ধরেন কোনো আপনার এলাকায় কয়জন গর্ভবতী মা আছে আপনারা কিন্তু জানেন, ধরেন এই খোঁজগুলো রাখলেন, ওই মায়ের তো হচ্ছে যে কোনো সময় প্রসব পেইন উঠতে পারে না, রাত্রেও উঠতে পারে, তাহলে সে কিভাবে যাবে? হ্যাঁ, সে হচ্ছে তাকে যেতে হবে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ফান্ড করতে পারেন, বা আপনারা এই যে মেম্বার চেয়ারম্যান ইনাদের সাথে, বা আপনাদের গোত্র প্রধান ইনাদের সাথে, বা আপনারা কোনো ফান্ড করতে পারেন, আপনারা একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা মানে রাখতে পারেন যে কোনো সময়ে, এবং আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে কাজ করতে পারেন। কিন্তু সরকারের এরকম কোনো কিছু এখনও নাই। হ্যাঁ, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, কিন্তু এই মাঠ পর্যায়ে আমাদের কোনো কিছু ট্রান্সপোর্টেশন নাই। এটা করলে আমাদের ইউনিয়ন, আমাদের যে লোকাল যে গভর্নমেন্ট, মানে আমাদের চেয়ারম্যান মেম্বার ইনারা যদি চান তাহলে একটা ভ্যানের ব্যবস্থা করতে পারেন, যে সেটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে, হতে পারে কি না? এটা যে শুধু হচ্ছে সরকার, এখন সরকার তো এই আমাদের চেয়ারম্যান মেম্বার ইনারা তো আমাদের লোকাল গভর্নমেন্টের অংশ, তাই না? তো এটা এই ব্যাপারে আপনারা এভাবে কাজ করতে পারেন। ধন্যবাদ। এতক্ষণ ডাক্তার ইসমত জাহান সুমনা তার কথা শুনলাম। তো আমি এবারে স্বাস্থ্য বিষয় সম্পর্কে আমিনা বিলকিস ময়না, গণমাধ্যম ও উন্নয়ন ব্যক্তিত্ব, তো তার কাছে অল্প সময়ে একটু স্বাস্থ্য বিষয় সম্পর্কে জানবো। আবারও শুভেচ্ছা সবাইকে। আসলে এমন একটি সময় যে এখানে ভূমিকা করার কোনো সুযোগই নেই। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার আপনাদের জন্য বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা রেখেছে, এবং যেমন সরকারি হাসপাতাল, সমাজসেবা, মহিলা অধিদপ্তর, এই সব প্রতিষ্ঠানগুলোতে আপনাদের জন্য যে সুবিধাগুলো রেখেছে সেগুলো কিন্তু আপনারা সবাই, আপনাকে কথা শুনছেন, আপনারা সবাই কিন্তু কিভাবে নিতে হবে, কোন পদ্ধতিতে নিতে হবে, এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। বিশেষ করে এখন এই যে অনলাইন বিষয়টা হয়েছে, এই অনলাইনে কিন্তু সবাই এই অনলাইনের ব্যাপারটা জানেন না, যে অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, অনলাইনে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করলে আমি এই সেবাটি পাবো। যেমন সমাজ সেবায় কি বলে এটা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীত যে ভাতা, এই ভাতাগুলো কিভাবে পেতে হবে, সমাজসেবায় যে সশরীরে যে এর কার্যক্রম করে তারপরে পেতে হবে, নাকি আপনারা অনলাইনে এর আবেদন করে পাবেন সহজ পদ্ধতিতে, সেটি কিন্তু আপনারা অনেকে জানেন না। এটা না জানার কারণটা হচ্ছে আমাদের সচেতন অবস্থা, কারণ সচেতনতার অভাবের কারণে আমরা এটা জানি না। তো আমাদেরকে শুরুতেই প্রথমে আমাদেরকে সচেতন হতে হবে, আর সচেতন হলে
আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে সুযোগ সুবিধাগুলো আমাদের জন্য বরাদ্দ আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং কোন পদ্ধতিতে নিতে হবে সেটাও আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এই যে বাল্যবিবাহ হয়, এই বাল্যবিবাহ হলে কি হয়? বাল্যবিবাহ হলে 18 বছরের নিচে যে বাচ্চাদের বিয়ে হয়, যে মেয়েদের, শুধু মেয়েদের না, ছেলেদের ক্ষেত্রেও যদি বাল্যবিবাহ হয় সেক্ষেত্রে মেয়ে ছেলে উভয়ই তাদের সংসার জীবন সম্পর্কে ধারণা রাখে না। কিন্তু তারা যখন সংসারে চলে যায়, সাংসারিক অবস্থায় চলে যায়, তখন তারা একটা বাচ্চারও জন্ম দিয়ে ফেলে। ওই সময় বাচ্চার জন্ম দিলে কি হয়, মায়ের শরীর ভেঙে যায়। আর বাবা এদিকে তখন ওই স্বামী কী করে, এই মেয়েদের শরীর ভেঙে গেলে স্বামীরা তখন আস্তে আস্তে কিন্তু ওই স্ত্রীর প্রতি একটা অবহেলার দৃষ্টি রাখে এবং তাকে কিন্তু অবহেলা করতে শুরু করে, কারণ তার কাছ থেকে ওই স্বামীটি আর সেইভাবে তার প্রত্যাশা পূরণ করতে পারছে না। তো সেক্ষেত্রে এই বাল্যবিবাহ কখনোই দেয়া যাবে না। বাল্যবিবাহকে সবাই না বলতে হবে এবং যদি এই বাল্যবিবাহ কেউ দেয় তাহলে তার পাশে প্রতিবেশী বা কেউ যখন যদি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু মহিলা অধিদপ্তরে যে এই অভিযোগটা করলে তারাই কিন্তু এই বিয়েটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করে এবং ওই মেয়েকে বা ওই ছেলেকে সেফ জোনে নিয়ে যায়। এবার আসি যে এই ভাতাগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের অনলাইনের কিভাবে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে একটা দেখছেন ফোন, এটা কি ফোন? স্মার্টফোন। এই স্মার্টফোন কিন্তু সবার কাছে আছে। এই স্মার্টফোন দিয়ে আপনি যা কিছু করতে পারেন। স্মার্টফোন যার কাছে আছে, পৃথিবী তার কাছে আছে। তো আপনারা এই স্মার্টফোন ব্যবহার করে, এই যে আমাদের অর্চনা আছে, তারপরে বাপ্পি আছে, এই যে এরা লেখাপড়া জানা ছেলে মেয়ে, এরাই কিন্তু এই ব্যবস্থাটি আপনাদের করে দিতে পারবে। আমি আর সময় নিচ্ছি না, আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। তো সবাইকে আবার ধন্যবাদ। ততক্ষণ আমাদের লাইভ সংলাপ অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য রেডিও নলতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেইন ল্যান্ড অ্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া। অনুষ্ঠানটির আর্থিক সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা 99.2 FM। দর্শক শ্রোতা, আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি যুক্তিযুক্ত অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায় নিতে হচ্ছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রতিমা রানী, নির্দেশনায় মামুন হোসেন, প্রকৌশল দায়িত্বে ছিলেন সাব্বির হোসাইন। যাওয়ার আগে একটি কথা, আসুন স্বাস্থ্যবিধি সম্পর্কে নিজে জানি, অন্যকে জানাই, সবাই মিলে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি। এই প্রত্যাশায় বাংলাদেশ চিরজীবী হোক।